আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা পরিবেশ রসায়নের অনলাইন যে ক্লাস নিচ্ছিলাম তার ধারাবাহিক ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস, অর্থাৎ দ্বিতীয় ক্লাসটি আসলে আমাদের অসম্পূর্ণ থেকে গিয়েছে। তার কারণেই আমরা আজকে আবার দ্বিতীয় ক্লাসে চলে আসলাম। আজকে আমরা অঙ্ক নিয়ে কথা বলি। গতদিন তোমরা একটি প্রশ্ন করেছিলে, যে প্রশ্নটি ছিল অঙ্কের একটি প্রশ্ন। এই দেখো, বেলুন ভর্তি করার যে অঙ্কটি, আমি তোমাদেরকে এমন একটি সমাধান দেওয়ার চেষ্টা করছিলাম যে আমি আবার অঙ্কটি একটু রিপিট করি, এবং আমি তোমাদের গতদিন হাজারি স্যারের বইটি ওপেন করে দেখিয়েছিলাম যে হাজারি স্যারের বইয়ে একই অঙ্ক দুই জায়গায় দুই রকম ভাবে দেওয়া আছে। যেখানে সলভ করে দেওয়া আছে ওইখানে আমরা যেভাবে সলভ করে দিয়েছি ওইভাবে উত্তর করে দেওয়া আছে, আর যেখানে সলভ করে দেওয়া নেই সেখানে অন্যভাবে দেওয়া আছে। তো চলো আমরা দুইটা বই দেখতে চাই আর কি। আচ্ছা, ভালো করে খেয়াল করো। বলছে একটি ফ্লাক্সে 10 atm চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে। 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন প্রতিটি বেলুনের ভেতরে হাইড্রোজেন গ্যাসের চাপ 2 atm এবং প্রতিটি গ্যাসের তাপমাত্রা স্থির আছে। অর্থাৎ আমরা বলার চেষ্টা করছিলাম যে P1 V1 যেহেতু তাপমাত্রা স্থির ইকুয়াল P2 V2। প্রাথমিক চাপ ছিল 10 atm আর প্রাথমিক আয়তন ছিল 50 লিটার, আর পরিবর্তিত চাপ হবে 2 atm এবং পরিবর্তিত আয়তন হবে 2 লিটার প্রত্যেকটা বেলুনের। আমরা ধরা যাক n সংখ্যক বেলুন নিব, প্রতিটা বেলুনের আয়তন 2 লিটার, আর আমরা ধরা যাক n সংখ্যক বেলুন নিব, তাই এটা 2n হবে। তো এখন যদি আমরা হিসাব করি তাহলে বাম দিকে 2n রাখলে ডান দিকে থাকবে 10 গুণ 50 ডিভাইডেড বাই 2, বা n ইকুয়াল এই যে 10 গুণ 50 ডিভাইডেড বাই 4, এবং উত্তর আসবে 125 উত্তর আসবে, যেটা আমরা অলরেডি দেখেছি এবং এইভাবে অঙ্কটা হাজারি স্যারের বইয়ে করে দেওয়া আছে। তবে হাজারি স্যারের বইয়ে আরেকভাবে অঙ্কটি করে দেওয়া আছে, যেখানে কিনা অঙ্কের উত্তর ধরা হচ্ছে 100টি বেলুন মানে ভর্তি করা যাবে। এর কারণ হচ্ছে ওইখানে ধরে নেওয়া হচ্ছে পাত্র যতটুকু জায়গা দখল করে অর্থাৎ 50 লিটার, পাত্র যতটুকু জায়গা দখল করে অর্থাৎ 50 লিটার ততটুকু আয়তন বাদ চলে যাবে। দ্যাট মিনস আমরা যেটা বলার চেষ্টা করছিলাম যে প্রথমত, অর্থাৎ আমরা প্রথমে যেভাবে বলার চেষ্টা করছিলাম P1 V1 ইকুয়াল P2 V2, এইখানে P1 যদি হয় 10 atm, V1 যদি হয় 50 লিটার, P2 যদি হয় 2 atm, তাহলে V2 আসছে 250 লিটার। এখন যেহেতু সিলিন্ডারের আয়তন 50 লিটার, তাই আমরা V2টাকে এবার কাউন্ট করতে পারি 250 মাইনাস সিলিন্ডার যতটুকু আয়তন দখল করে ততটুকু আয়তন বিশিষ্ট গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে যাবে, অর্থাৎ 200 লিটার পর্যন্ত গ্যাসকে আসলে বেলুনে ভর্তি করা যাবে। এখন যদি প্রতিটি বেলুন 2 লিটার করে আয়তন দখল করে, তাহলে 200 লিটার গ্যাস দ্বারা কতটি বেলুন ভর্তি করা যাবে? প্রতিটি বেলুন যদি 2 লিটার করে আয়তন দখল করে তাহলে 100টি বেলুন ভর্তি করা যাবে। এইভাবেও কিন্তু অঙ্কটা করা যায়। হাজারি স্যারের বইয়ে যখন অনুশীলনীতে অঙ্কটা দেয়া আছে তখন কিন্তু 100টি বেলুন উত্তর করেছে, আর উনি যখন করে দিয়েছেন অঙ্কটি তখন কিন্তু উত্তরটা এইখানে যেটা দেয়া আছে 125 এটাই দিয়েছে। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি কি মনে করেন? তো আমি তোমাদেরকে আমার ব্যক্তিগত মতামত গতদিন বলেছিলাম যে বাইরের চাপ অর্থাৎ এই সিলিন্ডারের ভেতরের চাপ যখন 2 atm আর পরিবেশের চাপ যখন 1 atm, তখন আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে ভেতরের চাপ যদি বেশি হয় বাইরের চাপের অপেক্ষা, অর্থাৎ পরিবেশের চাপ যখন 1 atm আর ভেতরের চাপ যখন 2 atm, তখন পরিবেশ থেকে সিলিন্ডার থেকে সমস্ত গ্যাস বেরিয়ে যাবে, কারণ গ্যাস সবসময় উচ্চ চাপ স্থানে থাকতে চায় না। আমরা এই কনসেপ্ট বিবেচনা করে অঙ্কটি করেছিলাম, যেটি হাজারি স্যারের বইয়ে এই কনসেপ্টটা বিবেচনা করে দেওয়া আছে। তবে আমরা গুহ স্যারের বইয়ে গিয়ে অঙ্কের নতুন একটি ফর্মুলা পাই, যে ফর্মুলাটির সাথে তোমাদেরকে আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাই। আসলে আমরা যখন থিওরিতে কোনো ম্যাথ করি তখন আমরা কোন একটা বিষয়কে ধরে নিয়ে অঙ্কটা করি, প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি যা হয় সেটা কিন্তু থিওরিতে যখন অঙ্কটা করা হয় ওইভাবে কিন্তু চিন্তা করা হয় না। আসলে থিওরিতে আমরা একটা বিষয়কে কনসিডার করি যে হয় সমস্ত গ্যাস বেরিয়ে যাবে, এটা কনসিডার করা হলো, অথবা কনসিডার করা হলো কোনো গ্যাস বের হবে না। লজিক অনেক রাইটারের অনেক টিচারের ভিন্ন ভিন্ন লজিক থাকতে পারে। আমরা তোমাদেরকে বাজারে যে
বোর্ড বইগুলো আছে অর্থাৎ হাজারি স্যারের বই এবং সঞ্জিত কুমার গুহ স্যারের বই, এই দুইটা বইয়ে এই ধরনের অঙ্ক করে দিয়েছে। আমার যতটুকু চোখে পড়েছে আমি দুইটা বইয়ের সলিউশনই তোমাদেরকে দিচ্ছি, কারণ তোমার কলেজের টিচার কোনটাকে কাউন্ট করবে এটা কিন্তু বলা কঠিন। কলেজ পরীক্ষা যেহেতু আগামীতে সিটি পরীক্ষা, এক এক কলেজেই একাধিক টিচার খাতা দেখবেন এবং অনেকগুলা কলেজের শিক্ষার্থী এখানে ক্লাস করছো। আমি দুইটা নিয়মই তোমাদেরকে শেখাচ্ছি। তোমার কলেজ যেই বা তোমাদের কলেজ যেই হচ্ছে টিচার যে ধরনের নিয়মটাকে পছন্দ করে, তোমরা কলেজের টেস্ট পরীক্ষায় বা কলেজের সিটি পরীক্ষায় ওই ধরনের নিয়মটা লেখার চেষ্টা করবে। তাহলে চলো আমরা দেখে নেই যে গুহ স্যারের বইয়ে কি বলছে। দেখো, ভালো করে দেখো, একটু দেখে বলো। এখানে নিশ্চয়ই দেখা যাচ্ছে আমি এটা গুহ স্যারের বইয়ের একটা স্ক্রিনশট নিয়ে ক্লাসে আসছি আর কি। সিলিন্ডার গ্যাস থেকে গ্যাস ভর্তি বেলুনের সংখ্যা নির্ণয়, এরকম একটা ফর্মুলাই বলা হচ্ছে গুহ স্যারের বইয়ে যে এন এর মান এন ইকুয়াল পিসি মাইনাস পিবি। পিসি কি হচ্ছে সিলিন্ডার এর মধ্যে গ্যাসের চাপ, আর পিবি কি বেলুনের মধ্যে গ্যাসের চাপ। অর্থাৎ বলা হচ্ছে সিলিন্ডারের মধ্যে গ্যাসের চাপ আর বেলুনের মধ্যে গ্যাসের চাপ, এটা বাদ দিতে হবে। আর তার সাথে সিলিন্ডারের মধ্যে গ্যাসের আয়তন গুণ করতে হবে। অর্থাৎ আমরা যেটাকে বলছি P1 V1 ইকুয়াল P2 V2, এইখানে এই P1টা ধরা হচ্ছে যে পিসি মাইনাস পিবি। আচ্ছা, পিসি হচ্ছে সিলিন্ডারের মধ্যে গ্যাসের চাপ আর পিবি হচ্ছে বেলুনের মধ্যে গ্যাসের চাপ। আর V1 যেটা, এটা তো হচ্ছে সিলিন্ডারের মধ্যে গ্যাসের আয়তন। P2 যেটা, খেয়াল করি আমরা, P2 যেটা, এই P2টা বেলুনের মধ্যে গ্যাসের চাপ, আর V2 যেটা, এই V2টা হচ্ছে বেলুনের মধ্যে গ্যাসের আয়তন। তাহলে আমরা যদি এই সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ের মতো করে এই অঙ্কটা করি তাহলে আমাদের উত্তর কিন্তু 100 আসবে। দেখো, আমরা যখন এই অঙ্কটা করব, এখানে n ইকুয়াল পিসি মাইনাস পিবি ইন্টু ভিসি ডিভাইডেড বাই পিবি গুণ ভিবি। তাহলে পিসি এর মান অর্থাৎ সিলিন্ডারের মধ্যে চাপের আয়তন, চাপ 10 atm আর বেলুনের মধ্যে আয়তন হচ্ছে 2 atm। এবার ভিসি যেটা দেয়া আছে অর্থাৎ সিলিন্ডারের মধ্যে গ্যাসের আয়তন, এটা হচ্ছে 50 লিটার। এবার আবার পিবি বসবে 2 atm আর ভিবি হচ্ছে 2 লিটার। তাহলে এন এর মান কত হিসাব করো দেখি সবাই। 100 আসে। এখন দেখো, হাজারি স্যারের বইয়ে এই অঙ্কটা দেয়া আছে, একবার 100 উত্তর হয়েছে, একবার 125 উত্তর হয়েছে, এবং গুহ স্যারের বইয়ে এই অঙ্কের উত্তর যে নিয়মে করা হচ্ছে তা দিয়ে 100 উত্তর আছে। তো যেহেতু দুইটা রেফারেন্স পাওয়া যাচ্ছে 100-র পক্ষে, তুমি সেইটা উত্তর করতে পারো। বাট মনে রাখবা, এইখানে আসলে মানে যারাই যে উত্তর করছে না কেন, এটা তাদের মতো করে ধরে নিয়ে উত্তরটা করছে। আমি যেটা তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে, ভেতরের চাপ যদি বেশি হয় বাইরের চাপ অপেক্ষা, তাহলে সমস্ত গ্যাস বেরিয়ে যাবে, আর ভেতর আর বাইরের চাপ যদি সমান হয় তাহলে সিলিন্ডারের সমান আয়তন বিশিষ্ট জায়গায় কি থাকবে, গ্যাস থেকে যাবে। তারপরেও আমি কি মনে করলাম তার চাইতে ইম্পর্টেন্ট, বইগুলো দেখে যখন সিটি পরীক্ষার উত্তর দেওয়া হবে তখন কে কোনটা কাউন্ট করবে এটা কিন্তু একটা মানে বলা কঠিন। তুমি কলেজে যখন ক্লাস করবা তখন টিচার কিভাবে চিন্তা করে তুমি সেটা বুঝে দেন পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে। দুই ধরনের উত্তরই হওয়ার সম্ভাবনা আছে। ওকে, সবাই কি ক্লিয়ার কিনা? তোমাদের যেটা কনফিউশন ছিল এটা ক্লিয়ার কিনা? আমি গতদিন যে অঙ্কটা করতে গিয়ে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আমরা আজকে ওই অঙ্কটি এখন করতে চাই। দেখতে পাচ্ছ এখানে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 1.75 atm চাপে একটি বেলুনের 25 মিটার কিউব গ্যাস ভর্তি করা হলো। গ্যাসের আয়তন বেলুনটি সর্বাধিক আয়তন প্রসারণ ক্ষমতার 7/5। আমরা গতদিন তোমাদেরকে এটা নিয়ে কথা বলছিলাম। এটা আমাদের লেকচার বুকের 8 নম্বর অঙ্ক। লেকচার বুকের 8 নম্বর অঙ্ক দেখো, বলা হচ্ছে যে একটি বেলুনটি যখন কোনো বেলুনকে যখন ভেতরে ফু দিয়ে বা বাতাস দিয়ে ফুলানো হয় তখন বেলুনটি অল টাইম 1 atm চাপের বিপক্ষে গিয়ে কাজ করে। 1 atm চাপের বিপক্ষে গিয়ে কাজ করে, অর্থাৎ তাকে সবসময় 1 atm চাপের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হয়। অর্থাৎ বেলুনে যখন আমি ফু দিব ভেতরে, তখন ভেতরের চাপ যদি বাইরের 1 atm চাপের চাইতে বেশি না হয় তাহলে বেলুনটা কখনো কি হবে না, এক্সপান্ড হবে না। বেলুনটার আয়তন কখনো বাড়বে না। তো যাই হোক, আমরা এমন একটি বেলুনকে ফুলিয়েছি যে বেলুনটির ভেতরের চাপ ছিল 1.75 atm। তো ভালো কথা, ওই অবস্থায় বেলুনটির আয়তন ছিল 25 মিটার কিউব, এবং বলা হচ্ছে এই 25 মিটার কিউব যখন বেলুনের আয়তন হয় তখন বেলুনটি তার যতটুকু ফুলার কথা তার 7/5 ফুলে গেছে। মানে একটা বেলুনের সর্বোচ্চ এক্সপান্ড হওয়ার, প্রসারিত হওয়ার কিন্তু একটা ক্ষমতা আছে। তার সর্বোচ্চ প্রসারণের যে ক্ষমতা তার 7/5 কিন্তু সে ফুলে গেছে। তার মানে আমরা বলতে পারি যে 7/5 অংশ
7/5 প্রসারণ, প্রসারণ এর আয়তন, আয়তন ইকুয়াল 25 মিটার কিউব, অর্থাৎ যতটুকু বেলুন প্রসারিত হয়েছে তার জন্য বেলুনটি 25 মিটার কিউব আয়তন দখল করেছে। যখন এইটা সম্পূর্ণ সম্পূর্ণ বা 7/7 বা 1 অংশ, 7/7 মানে তো 1 অংশ প্রসারণের আয়তন হবে এই 25 গুণ 7 ডিভাইডেড বাই 5 ইকুয়াল 35 মিটার কিউব। মানে আমরা ধারণা করছি যে যখন বেলুনটি প্রসারিত হতে হতে তার আয়তন 35 মিটার কিউব হবে, তখন ওই বেলুনটি ফেটে যাবে। অর্থাৎ 35 মিটার কিউবের থেকে বেশি হলে ফেটে যাবে, বাট বেশিটুকু তো কাউন্ট করা যায় না, তাই ম্যাক্সিমাম যেটুক তার আয়তন কনজিউম করা যায় 35 মিটার কিউব, ওইটুক আয়তন পর্যন্ত কাউন্ট করা হয়। তাহলে আমরা এখন সিদ্ধান্তে পৌঁছালাম কি, যে বেলুনটি প্রাথমিক চাপ ছিল 1.75, তখন আয়তন ছিল 25, বেলুনটির আয়তন যখন 35 হবে তখন বেলুনটি ফেটে যাবে। তাহলে এবার চিন্তা করে বলো তো, 25 মিটার কিউব যখন আয়তন তখন তার চাপ হচ্ছে 1.75, তাহলে আয়তন যদি 25 থেকে 35 হয় তাহলে চাপ কি 1.75 থাকবে, নাকি চাপ আয়তন বেড়ে যাওয়ার জন্য কমে যাবে? নিশ্চয়ই কমে যাবে। তাহলে কমে গেলে আয়তনটা কত হবে, না চাপটা কত হবে, আমরা এই ব্যাপারটা একটু চিন্তা করতে চাই। যেমন দেখো P1 V1 ইকুয়াল P2 V2, তো ভালো কথা, P1 V1 ইকুয়াল P2 V2 যদি হয়, তো প্রথমে হচ্ছে 1.75 আর আয়তন V1 যেটা এটা 25 ইকুয়াল P2, P2 আমরা বের করব, আর V2 হচ্ছে 35, তাহলে বা P2 ইকুয়াল কত হবে, কে হিসাব করে বলতে পারে দ্রুত ক্যালকুলেটর দিয়ে? হ্যাঁ, 1.25 ATM। ওকে, 1.25 ATM। তাহলে ছিল আগে 1.75 আর এখন চাপ কমে হয়ে গেল 1.25, রাইট? তাহলে এখন কতটুকু চাপ হ্রাস পেল, এই দেখো কতটুকু চাপ হ্রাস পেল, আমরা সেই ব্যাপারটা একটু দেখতে চাই। এই যে চাপ হ্রাসের পরিমাণ, চাপ হ্রাসের পরিমাণ P1 মাইনাস P2, P1 মাইনাস P2, তাহলে P1 ছিল 1.75 মাইনাস P2 হচ্ছে 1.25, পাইলাম 0.05 ATM। এটা হচ্ছে চাপ হ্রাসের পরিমাণ। এখন আমাদের অঙ্কে বলা হচ্ছে যে যদি প্রতি 100 সেন্টিমিটার ওপরে বেলুনটা উঠে, যে জায়গাটাতে বেলুন ছিল গ্রাউন্ডে, ওইখান থেকে প্রতি 100 সেন্টিমিটার বেলুনটা উচ্চতায় ওঠার জন্য এত মিলিমিটার চাপটা কমে যাবে। তো আমরা যে এটিএমটা পেলাম 0.5 ATM, এই 0.5 ATM কে আমরা মিলিমিটার পারদ চাপে কনভার্ট করব। আমরা জানি 1 ATM ইকুয়াল 760 মিলিমিটার পারদ চাপ। ওকে, তাহলে 1 ATM ইকুয়াল যদি 760 মিলিমিটার পারদ চাপ হয়, তাহলে অতএব 0.5 ATM ইকুয়াল 760 গুণ 0.5 ভাগ হচ্ছে 1, দ্যাট মিনস হচ্ছে 380 মিলিমিটার পারদ চাপ। নিশ্চয়ই এই ব্যাপারটা ক্লিয়ার সবার? এখন বলা হচ্ছে যে 0.5 মিলিমিটার পারদ চাপ, 0.5 মিলিমিটার পারদ চাপ হ্রাস পায় ইকুয়াল 100 সেন্টিমিটার উচ্চতায়, নাকি? ওকে, তাহলে অতএব 380 মিলিমিটার পারদ চাপ হ্রাস পায় ইকুয়াল 100 গুণ 380 ভাগ 0.5, তাহলে এটা কত হয়, এত সেন্টিমিটার। মেবি হিসাব করে দেখো তো এত হয় কিনা। ওকে, হয়। হ্যাঁ, তাহলে এই যে ৭৬,০০০ সেন্টিমিটারকে আমরা 100 দিয়ে ভাগ করলে, 100 দিয়ে ভাগ করলে কত হয়, 760 মিটার। তার মানে বলা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে যখন 760 মিটার উচ্চতায় বেলুনটি যাবে, তখন বেলুনটির আয়তন বাড়তে 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 35 মিটার কিউব আয়তন হয়ে যাবে, এবং 35 মিটার কিউব আয়তন হওয়ার পর বেলুনটি অটোমেটিক্যালি ফেটে যাবে। বলো এই অঙ্কটি ক্লিয়ার কিনা? এই অঙ্কটি পারলে কিন্তু তুমি এরকম 4টা অঙ্ক পারবা এই নিয়মে, 2টা বয়েলের 2টা চার্লসের। বলো তোমরা ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা দেখো পূর্ণি যে কোশ্চেন করছো, এই যে তোমাকে অলরেডি লিখে দিয়েছি, এটা একটা ফর্মুলা। হ্যাঁ, এটা একটা ফর্মুলা, মানে এটা কনভার্সন, তোমাকে মনে রাখতে হবে। 1 ATM মানেই হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ, এটা মুখস্থ রাখতে হবে। ওকে, তো তোমার চাপ হ্রাস পাইছে 0.5 ATM, কিন্তু তোমাকে দেখো এখানে যে শর্ত দিছে এটা কিন্তু মিলিমিটার পারদ চাপের জন্য। তাহলে তুমি
এটাকে মিলিমিটার পার চাপে কনভার্ট করবা না, 0.5 ATM কে মিলিমিটার পার চাপে কনভার্ট করবা না, তাহলে 760 যখন গুণ করবা তখন 380 মিলিমিটার হবে। অর্থাৎ তুমি 0.5 ATM চাপ হ্রাস পাইছিল, বাট সেইটাকে মিলিমিটার পার চাপে যখন কনভার্ট করলাম তখন এটা হলো কত, 380 মিলিমিটার পার চাপ। ক্লিয়ার কিনা এবার বলো? এই নিয়মের আরো 4টা অঙ্ক আছে, 4টা অঙ্কই তোমরা করবা, 2টা বয়েলের আর 2টা চার্লসের। লেকচার বুকে এই নিয়মের অঙ্ক আছে, করবা, না পারলে আমি আগামী ক্লাসে বুঝিয়ে দিব। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে এখন, P1 V1 ইকুয়াল P2 V2। আচ্ছা, P1 হচ্ছে প্রাথমিক চাপ, V1 প্রাথমিক আয়তন, P2 কি আর V2 কি কে বলতে পারে? P2 স্যার পরিবর্তিত চাপ স্যার, চাপ আর পরিবর্তিত আয়তন স্যার। ওকে ওকে, ভেরি গুড, গুড অ্যান্সার। পরিবর্তিত আর পরিবর্তনের মধ্যে পার্থক্য কি? স্যার পরিবর্তন মানে এটা যে পুরো পরিবর্তন হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়, এটা প্রাথমিক অবস্থা থেকে আরেকটা অবস্থায় শিফট হয়েছে স্যার। আচ্ছা, আমি যদি আরো ভালো করে উদাহরণটা দেওয়ার চেষ্টা করি, তাহলে ধরো তোমার কাছে আগে 200 টাকা ছিল, তোমাকে আরো 50 টাকা দেয়া হলো, তোমার পরিবর্তিত টাকা হচ্ছে 250, কিন্তু টাকার পরিবর্তন কত? পরেরটা মাইনাস আগেরটা, 250 থেকে 200 বাদ দিলে যেটা হয় 50 টাকা, সেটা। ওকে, তাহলে যদি তাই হয়, আমরা সবাই এখন একটা অঙ্ক করব, দেখা যাক কত ভালো বুঝছি। আমরা সবাই অঙ্কটা করব। দেখো আমি অঙ্কটা পড়ছি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ATM চাপে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাস যে আয়তন দখল করে বা যে আয়তন হয় তার 1/3 আয়তন হ্রাস করতে হলে গ্যাসটির চাপে কি পরিবর্তন ঘটাতে হবে? আচ্ছা, প্রথমে ছিল 1 ATM চাপ, তার একটা আয়তন আছে, কত আয়তন এটা অঙ্কে বলে নাই, বলছে যা আয়তন আছে তার 1/3 হ্রাস করতে হবে, তাহলে গ্যাসটির চাপের পরিবর্তন কত হবে, দ্যাট মিন্স P2 বের করতে হবে। আমার এখন কোশ্চেন, এই অঙ্কে ধরো V1 যদি V হয় বা X হয়, তাহলে V2 কত? সবাই কমেন্ট করবা। এই অঙ্কে V1 যদি X হয়, V2 কত? অনেকেই বলছো 1/3 অংশ, না 1/3 অংশ না। দেখো ভালো করে খেয়াল করো, বোর্ডের দিকে দেখো, যারা মনে করছো যে এইটা x/3 হবে তাদের উত্তর সঠিক নয়। দেখো খেয়াল করো, এখানে V1 ধরলাম X, তাহলে V2 হচ্ছে X - x/3, অর্থাৎ আগে তো X ছিল, যা ছিল সেখান থেকে 1/3 কমে গেছে, তাহলে আছে কতটুকু? এবার দেখো, তাহলে এটা হচ্ছে, আমরা লসাগু করলে কি হবে, এটা 3, এটা 3x - x, তাহলে এটা হচ্ছে 2x/3। খাতা এটা উঠায় নাও, 10 নম্বর অঙ্ক। হ্যাঁ, ওকে, ডান। হ্যাঁ, ডান। আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যেতে চাই। 12 নম্বর অঙ্কের ফর্মুলা তো নিশ্চয়ই গতদিন শেখানো হয়েছিল প্রথম ক্লাসে, P1/D1 ইকুয়াল P2/D2। 12 নম্বর অঙ্কের ফর্মুলা গতদিন প্রথম ক্লাসে শেখানো হয়েছিল। লেকচার বুক থেকে তোমরা আমি যে যে অঙ্কগুলো করাচ্ছি অঙ্কগুলো করবা, P1/D1 ইকুয়াল P2/D2, যাতে পরবর্তী ক্লাসে সলভ নিতে পারো। এই ফর্মুলা দিয়ে 12 নম্বর অঙ্কটা করবো। ওকে, পরবর্তী ক্লাসে যাতে তুমি সলভ নিতে পারো। ঠিক আছে, আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই। চার্লসের সূত্রের যতগুলো অঙ্ক আছে কোনোটাই হয়তো বা তোমাকে আর করে দিতে হবে না, তুমি এখন পারবা। এই যে আমরা যে টাইপের অঙ্ক করলাম, এই টাইপের অঙ্ক কিন্তু 16 নাম্বার। এখানে একটা করে অঙ্ক সলভ করে দেয়া আছে, তুমি পারবা আশা করছি। না পারলে আগামী ক্লাসে প্রশ্ন করবা। এখানে চার্লসের সূত্রের কোনো অঙ্কই আমি করে দেই নাই। এখন আমরা গেলুসাকের সূত্রের কিছু অঙ্ক করতে যাব। দেখো এখানে 21 নম্বর অঙ্ক দেখবো আমরা। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি ক্যালোরিমিটারের প্রকোষ্ঠে এত চাপে অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ আছে। ভালো করে খেয়াল করো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি ক্যালোরিমিটার মানে যে মিটার দ্বারা তাপ পরিমাপ করা হয়, যেমন তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার দ্বারা, তেমন ভাবে ক্যালোরিমিটার দ্বারা আমরা তাপ পরিমাপ করি। বিক্রিয়া প্রকোষ্ঠে 25 ATM চাপে অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ আছে। ভালো কথা বলছে, 0.1 গ্রাম জ্বালানি দহন করলে প্রকোষ্ঠের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। ক্যালোরিমিটারের দহন বিক্রিয়ার জন্য 0.5 গ্রাম নমুনা জ্বালানি নিয়ে দহন বিক্রিয়া সম্পন্ন করা হলো। বিক্রিয়া প্রকোষ্ঠে অক্সিজেন গ্যাসের চাপ কত হবে? আচ্ছা, খুব ভালো কথা। প্রথম কথা হচ্ছে এখানে কি দেয়া আছে এবং কি চাই এটা আমাকে ভাবতে হবে। প্রথমে তাপমাত্রা দেয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, এবার চাপ দেয়া আছে 25 ATM, তার মানে একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে P1। খুব ভালো কথা। এবার আমার কাছে চাচ্ছে P2 কত হবে। আচ্ছা, P2 যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের T2 দরকার, কিন্তু T2 এর মান ডিরেক্টলি দেয়া নাই, খুব ভালো করে খেয়াল করো। T1 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, P1 হচ্ছে 25 ATM, P2 তারা অঙ্কে চায়। এখন আমার দরকার কি? আমার দরকার হচ্ছে T2। তাহলে আমরা গেলুসাকের যে সূত্র P1/T1 ইকুয়াল P2/T2, এটা দিয়ে অঙ্কটা করতে পারবো। তো ওরা একটা হিন্স দিয়েছে, বলছে 0.1 গ্রাম
জ্বালানি দহন করলে প্রকোষ্ঠের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। তো এখন আমরা যে নমুনাটা নিয়েছিলাম তা ছিল 0.5 গ্রাম। তার মানে আমরা এখন বলতে পারি যে 0.1 গ্রাম জ্বালানি দহন করলে তাপমাত্রা বাড়ে 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব 0.5 গ্রাম জ্বালানি দহন করলে তাপমাত্রা বাড়ে ইকুয়াল 2 গুণ 0.5 ভাগ 0.1, তার মানে হচ্ছে এটা 10 ডিগ্রি সেলসিয়াস নাকি। তো এখন আমরা T2 বের করব। তাহলে T2 কত হবে? T1 প্লাস 10 ডিগ্রি। T1 এর মান কত? T1 এর মান দেয়া আছে 25 আর T2 এর মান 10, তাহলে এটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে P1 বাই T1 ইকুয়াল P2 বাই T2, এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে পারি। নিশ্চয়ই সবাই অঙ্কটা এখন করতে পারবা, এতটুকু খাতায় উঠায় রাখতে হবে। 0.1 গ্রাম জ্বালানি দহন করলে তাপমাত্রা বৃদ্ধি পায় 2 ডিগ্রি, 0.5 গ্রাম দহন করলে কত ডিগ্রি বৃদ্ধি পাবে? 10 ডিগ্রি। আগে ছিল 25 ডিগ্রি, পরে যোগ করলাম 10 ডিগ্রি, হলো কত ডিগ্রি? 35 ডিগ্রি। তাহলে P1 এর মান জানি আমি, T1 এর মান জানি, T2 পেয়ে গেলাম। এবং এই T1 এবং T2 কে ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে না কিন্তু, কারণ এই বড় টি মানে ডিগ্রি সেলসিয়াস না, বড় টি মানে কি? কেলভিন টি। তার মানে এটার সাথে 273 যোগ করতে হবে, T1 এর সাথে 273 যোগ করতে হবে, T2 এর সাথে 273 যোগ করতে হবে, করলে তুমি P2 পেয়ে যাবা। বলো ক্লিয়ার কি না আমাকে জানাও, দ্রুত জানাও। কত নাম্বার এইটা? দেখো 21 নাম্বার, লেকচার বুকের 21 নাম্বার অঙ্ক। আমি তোমাদের এখন 26 নাম্বার একটা অঙ্ক করাই। একটি লৌহ সিলিন্ডারে এত কিলো প্যাসকেল চাপে এত তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি আছে। একটু ঠান্ডা মাথায় অঙ্কগুলো বুঝো। বলছে একটি লৌহ সিলিন্ডারে 250 কিলো প্যাসকেল চাপে 300 কেলভিন তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি করা আছে। খুব ভালো কথা। বলছে সিলিন্ডারটি 1000 কিলো প্যাসকেল পর্যন্ত চাপ সহ্য করতে পারে। এটা কিলো প্যাসকেল, এই যে কিলো, KPa হবে, কম্পোজ মিস্টেক হয়েছে। মানে এই সিলিন্ডারটার মধ্যে যদি তুমি চাপ দাও তাহলে ও 1000 কিলো প্যাসকেল পর্যন্ত চাপটা সহ্য করতে পারবে। সিলিন্ডারের গলনাঙ্ক হলো 1800 কেলভিন। অর্থাৎ আবার একটা ভেজাল হচ্ছে, চাপ তো সহ্য করতে পারবে 1000 কিলো প্যাসকেল, চাপ দেওয়ার সময় এমন তাপ দেয়া যাবে না যেটা 1800 কেলভিন তাপমাত্রার চাইতে বেশি হয়। কারণ 1800 কেলভিন তাপমাত্রার চাইতে যদি বেশি হয় তাহলে ওটা কিন্তু গলে যাবে, কারণ এটা তার গলনাঙ্ক তাপমাত্রা। তো বলছে ওই গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে? সিলিন্ডারটি তখন গলতে থাকবে নাকি বিস্ফোরিত হবে? তো ভালো কথা, আমাদের যেহেতু চাই আগে গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে সেটা বের করা। তাহলে আমরা জানি প্রথমে চাপ ছিল 250 যখন তাপমাত্রা ছিল 300। তাহলে আমরা এইটা অ্যাপ্লাই করতে পারি কি, কত নাম্বার জন্য এটা? 26 নাম্বার। 26 নাম্বার অঙ্ক দেখো, P1 ভাগ T1 ইকুয়াল P2 ভাগ T2। তো P1 এর মান দেয়া আছে 250, T1 হচ্ছে 300 কেলভিন। ওকে, আচ্ছা, T2 গলনাঙ্ক তাপমাত্রা হচ্ছে 1800 কেলভিন। আর এই অবস্থায় P2 বের করব। দ্রুত ক্যালকুলেটর দিয়ে P2 বের করে বলো P2 এর উত্তর কত হবে? 1500 কিলো প্যাসকেল। ওকে, 1500 কিলো প্যাসকেল চাপ। এখন বলো গলনাঙ্ক তাপমাত্রাতে চাপ হলো, গলনাঙ্ক তাপমাত্রাতে যখন এটা গলে যাওয়ার উপক্রম হবে তার আগ পর্যন্ত চাপ থাকবে হচ্ছে 1500 কিলো প্যাসকেল। কিন্তু এই সিলিন্ডারটা চাপ সহ্য করতে পারে 1000 কিলো প্যাসকেল। তোমার কি মনে হয় এটা গলবে নাকি বিস্ফোরিত হবে? হ্যাঁ, 1800 কেলভিন তাপমাত্রা পর্যন্ত তো যাবেই না। 1800 কেলভিন তাপমাত্রায় গেলে চাপ হবে 1500, ও তো 1000 কিলো প্যাসকেল চাপ উৎপন্ন করার পরই আর থাকবে না, ফেটে যাবে। তার মানে এইটা গলনাঙ্ক পর্যন্ত যাবেই না। গলনাঙ্ক পর্যন্ত যেতে গেলে তার 1500 কিলো প্যাসকেল চাপ হতো, কিন্তু 1000এই তো আর নাই, ফেটে গেছে। এই তো হচ্ছে বিষয়। তাহলে তোমাকে এখন এই সিদ্ধান্তটা লিখতে হবে যে গলনাঙ্ক তাপমাত্রায় পৌঁছাবে যখন, তখন চাপ হতো 1500 কিলো প্যাসকেল, বাট ওটা 1000 কিলো প্যাসকেলের পরেই ফেটে যাবে। গলনাঙ্ক তাপমাত্রা পর্যন্ত এই সিলিন্ডারটা পৌঁছাবেই না। 1000 কিলো প্যাসকেলকে ধরে যদি তাপমাত্রা বের করতে পারবো স্যার, কত তাপমাত্রায় থাকে? হ্যাঁ, সেটাও করতে পারবে, বাট এখানে কিন্তু দুইটা উত্তর চাইছে অ্যাকচুয়ালি। এই যে গলনাঙ্ক তাপমাত্রা গ্যাসের চাপ কত হবে, তাহলে আমাকে চাপ তো বের করতেই হবে একবার। এই জন্য তুমি উল্টাভাবেও করতে পারো। একটি সেফটি ভালভ যুক্ত জ্বালানি গ্যাসের সিলিন্ডারে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে মিথেন গ্যাস ভর্তি আছে। ভেতরের চাপ এত টর মানে কি? ওই যে টরের কথা মনে আছে, টরিসেলি থেকে টর আসছে, বেশি হলে সেফটি ভালভ খুলে যায়। গ্যাস ভর্তি সিলিন্ডারটি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটন্ত পানিতে রাখলে সেফটি ভালভ খুলবে কি?
আচ্ছা, আমার ধারণা এই অঙ্কের প্রেক্ষাপট অনেকে বুঝতে পারো না। হ্যাঁ, একটু খেয়াল করো অঙ্কের প্রেক্ষাপটটা কিভাবে বোঝানো যায়। একটি সেফটি ভালভ যুক্ত, আচ্ছা সেফটি ভালভ বলতে কি বুঝো? কেউ কি বোঝো? আমাকে বলতে পারো একটু, সেফটি ভালভ বলতে কি বোঝায়? এটা কি বুঝো? স্যার প্রেসার কুকারের মাথায় ইয়েস যে একটা ইয়েস, থাকে। হ্যাঁ হ্যাঁ, প্রেসার কুকারের মাথায় যে লিড থাকে, এই লিডটা হচ্ছে একটা সেফটি ভালভ, এই টাইপ অফ সেফটি ভালভ। অর্থাৎ তুমি যখন প্রেসার কুকারে তাপ দাও তখন ভেতরের জলীয় বাষ্প কিন্তু ভেতরে প্রচন্ড চাপ তৈরি করে, এবং এক সময় এমন চাপ তৈরি হয় প্রেসার কুকারের মধ্যে যে ওই চাপটা প্রেসার কুকার সহ্য করতে পারে না। তখন প্রেসার কুকারের মাথায় যে লিড থাকে এই লিডটা ওপেন হয়, লিডটা ওপেন হয়ে গিয়ে কি করে ভেতর থেকে যেটুক সহ্য করতে পারছে না চাপ ওই পরিমাণ গ্যাসকে বের করে দেয়। যদি কোনো কারণে এই সেফটি ভালভ ওপেন না হয় এবং আমরা তাপ কন্টিনিউ করতে থাকি, ভেতরে চাপ বাড়তে থাকে, তাহলে প্রেসার কুকার কিন্তু বাস্ট হয়ে যাবে এবং সেই জন্য দুর্ঘটনা ঘটবে। তো এই যে এই সেফটি ভালভ থাকে বলেই আমরা চিন্তাবিহীনভাবে প্রেসার কুকারকে কিন্তু তাপ দিতে পারি, না হলে একটা সময় প্রেসার কুকার চাপ সহ্য করতে না পেরে ওটা বাস্ট হয়ে যেত। ওকে, তো এটাই বলা হচ্ছে যে এরকম অনেক মেকানিক্যাল ফাংশনে, মেকানিক্যাল কাজে বা অনেক ডিভাইসের মধ্যে, গ্যাস সিলিন্ডারের মধ্যে, যেমন ধরো রাস্তাঘাটে যে গাড়িগুলো চলে এর মধ্যে অনেক গাড়িতে গ্যাসের সিলিন্ডার ইউজ করা হয়। তো গ্রীষ্মকালের তাপমাত্রা কিন্তু পরিবেশে 20, 30, 25 এরকম টাইপের থাকে, শীতকালে আর কি। উইন্টারে টেম্পারেচার থাকে কখনো কখনো 15 পর্যন্ত থাকে, কিন্তু গ্রীষ্মকালে কিন্তু এই তাপমাত্রাটা কোনো কোনো কান্ট্রিতে 50 পর্যন্ত চলে যায়, যেগুলো মরুভূমির কান্ট্রি। বাংলাদেশে হয়তো 40, 42 এরকম টাইপের কিন্তু টেম্পারেচার কিন্তু রাইজ করে। তো যখন পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে যায় তখন ওই সিলিন্ডারের মধ্যে কিন্তু মানে গ্যাসের চাপটাও কিন্তু বেড়ে যায়, অটোমেটিক্যালি টেম্পারেচারের জন্য কিন্তু বাড়ে। তো টেম্পারেচারের জন্য সিলিন্ডারের ভেতরে যখন চাপ বেড়ে যায় তখন যদি কোনো কারণে ওই চাপটা সহ্য করতে না পারে, আমি তোমরা দেখেছো কিনা প্রচন্ড রোদে ওই যে পারফিউমের যে স্টিলের বোতলগুলো থাকে না, সিলিন্ডারের বোতলগুলো থাকে না, এগুলো কিন্তু অনেক সময় বাস্ট হয়। প্রচন্ড রোদের মধ্যে তুমি যদি রেখে দাও এগুলো কিন্তু অনেক সময় বাস্ট হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে যে তাপমাত্রা বাড়ার কারণে সিলিন্ডারের ভেতরে গ্যাসের চাপ বেড়ে কখনো কখনো বিস্ফোরিত হতে পারে, বা আরও অনেক কারণে এটা হতে পারে। দেখে অনেক যেসব জায়গায় সিকিউরিটি প্রোটোকল মেনটেন করা হয় এসব জায়গায় কিন্তু সেফটি ভালভ দেয়া থাকে। তো যাই হোক, এমন একটি ঘটনা যেখানে একটি সেফটি ভালভযুক্ত জ্বালানি গ্যাসের সিলিন্ডার, যেখানে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে মিথেন গ্যাস ভর্তি আছে, ভেতরের চাপ এত টর মানে মিলিমিটার পারদ, এর বেশি হলে সেফটি ভালভটা খুলে যায়। মানে সিলিন্ডারের ভেতরে যদি 1000 টরের বেশি চাপ ক্রিয়েট হয় তখন অটোমেটিক প্রেসার কুকারের মাথার উপর যেমন একটা লিড থাকে, ভালভ থাকে, ওইরকম সিলিন্ডারের মধ্যে একটা ভালভ থাকে, ওই ভালভটা খুলে যায়, খুলে গিয়ে কিছু গ্যাসকে বের করে দেয়। আচ্ছা, ওই গ্যাস ভর্তি সিলিন্ডারকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটন্ত পানিতে যদি রাখা হয়, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটতেছে এমন পানির মধ্যে যদি আমরা ওই সিলিন্ডারটাকে রেখে দেই, তাহলে সেফটি ভালভটা খুলবে নাকি খুলবে না এটা আমাদেরকে চেক করে বলতে হবে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, P1/T1 ইকুয়াল P2/T2, তাই না? তো P1 এর মান কত? P1 এর মান এই দেখো দেয়া আছে এখানে 0.991 ATM। T1 এর মান হচ্ছে 23 যোগ 273। এবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে 100 যোগ 273 মানে 373। এখন আমরা P2 বের করব। বলো সবাই P2 কত হয়? 1.248। আচ্ছা, 1.248 ATM নাকি বলো? এখন ATM থাকলে তো হবে না, এটাকে কি বানাইতে হবে? টর বানাইতে হবে। বলো তো কে বলবে 1 ATM সমান কত টর? পূর্ণি বলবে, বলো। এই যে মিলিমিটার পারদ মানে কিন্তু টর। তাহলে 1.248 কে 760 দিয়ে গুণ করো, 948.48। ওকে, 948 যা পাইছো। আচ্ছা বলো তো, এটা তো P2 পেয়ে গেলা, এখন কত চাপ সহ্য করতে পারতো? 1000। তাহলে 1000 কি ক্রস করছে নাকি 1000 এর নিচেই আছে? 1000 এর নিচেই আছে, তার মানে এখানে সেফটি ভালভ খুলবে নাকি খুলবে না? নিশ্চয়ই খুলবে না। ওকে, নিশ্চয়ই খুলবে না সেফটি ভালভ। এটা ক্লিয়ার কিনা আমাকে জানাও সবাই। এরপর আমরা পরবর্তী অঙ্কগুলোর দিকে চলে যেতে চাই। পরের অঙ্কগুলো অবশ্য পারবা খুব সহজেই। আমরা তোমাদের প্রথম ক্লাসে আর এর মান ও একক নির্ণয় শিখিয়েছিলাম, ওইটা আজকে অ্যাপ্লাই হবে এখন। দেখো এখানে এই অঙ্কগুলো দেখো, 30 নাম্বার অঙ্ক
ভালো করে একটু ব্রিফ করে দেই তোমরা যাতে অঙ্কগুলো করতে পারো। 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের আয়তন 100 ml হয়। ওই গ্যাসের তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ দ্বিগুণ করা হলে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন এত হয়। কঠিন বস্তুর আয়তন কত? তো আমরা তোমাদেরকে তো আগেই বলেছি, যদি কখনো গ্যাসের মধ্যে কঠিন বস্তু থাকে তার আয়তনটা বাদ দিয়ে দিব। তো এখানে দেখো কঠিন বস্তুর আয়তনকে আমরা xml ধরে নিলাম। প্রাথমিক আয়তন ছিল কঠিন বস্তু সহ কত ml? 100 ml। v1 হচ্ছে 100 - x। v2 এর মানও হচ্ছে 59.3 - x। T1 17 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাকে কেলভিন বানাবো। T2 হচ্ছে আমরা 54 ছিল, এটাকে কেলভিন বানালাম। এখন এখানে বলে দিছে চাপ দ্বিগুণ হবে। তো ধরো P1 মানে যদি P হয় বা P1 মানে যদি X হয়, তাহলে P2 মানে 2X বা 2P যে কোনো একটা হবে। X এর মান বের করব। আমরা নিশ্চয়ই সবাই অঙ্কটা পারবো। হ্যাঁ, দেখো এই অঙ্কটা পারবো কিনা একটু খেয়াল করো। আমরা জানি গ্যাসের মধ্যে কোনো কঠিন বস্তু থাকলে গ্যাসের আয়তন থেকে কঠিন বস্তুর আয়তন বাদ দিয়ে দিতে হয়। অঙ্কটা পারবে নাকি পারবে না দেখো। এবার এই অঙ্কটা বুয়েটে আসছে, আমরা এই অঙ্কটা দেখবো এখন সবাই। বুয়েট 20-21 আসছে অঙ্কটা। 950 মোল গ্যাস বহন করার জন্য 2 লিটার আয়তন বিশিষ্ট সিলিন্ডার তৈরিতে 250 মেগাপ্যাসকেল শক্তি বিশিষ্ট স্টিল ব্যবহার করা হবে। গরমকালে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি বিবেচনায় উক্ত স্টিলটি ব্যবহার করা যাবে কিনা তা নির্ণয় করো। বলছে 950 মোল গ্যাস বহন করার জন্য 200 লিটার আয়তন বিশিষ্ট সিলিন্ডার তৈরিতে 250 মেগাপ্যাসকেল শক্তি বিশিষ্ট স্টিল ব্যবহার করা হলো। গরমকালে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি বিবেচনায় স্টিলটি ব্যবহার করা যাবে কিনা নির্ণয় করো। তো ভালো কথা, আমরা PV = nRT অ্যাপ্লাই করতে পারি, এখানে দিয়ে P বের করব। তো আমরা এখানে অঙ্কটা যদি করে দেওয়া আছে, তারপর আমরা নিজেরা করব এখন। হ্যাঁ, এই যে আমরা সবাই জানি PV = nRT। তো আমরা যদি বাম দিকে P বের করতে চাই তাহলে nRT ভাগ V। তো দেখো এখন এখানে n এর মান 950 মোল। এসআই এককে অঙ্কটা করতে চাইলে r এর মান বসবে 8.314। তাহলে আমরা এখানে বসাবো 950 আর r এর মান এসআই এককে যেহেতু প্যাসকেলে বের করব, প্যাসকেল তাহলে 8.314। আমরা তোমাদেরকে গত ক্লাসে দুইটা মান শিখিয়েছিলাম, মনে আছে কিনা তোমাদের, যে r এর মান যদি 8.314 জুল পার মোল পার কেলভিন হয়, তাহলে P হবে প্যাসকেল এবং V হবে মিটার কিউব। আর এর মান যদি এটা হয়, আর আর এর মান যদি মনে আছে কিনা তোমাদের 0.0821 হয়, তাহলে P হবে প্যাসকেলে আর P হবে ATM এ এবং V হবে লিটারে। এই হচ্ছে কাহিনী। ওকে, তো এখন যাই হোক, আমরা n এর মান বসালাম, r এর মান বসালাম। এবার বসাবো T এর মান। T এর মান বলছে 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তাহলে এখানে আমরা এই T এর 50 যোগ 273, এই যে 50 যোগ 273। ওকে, আচ্ছা, V এর মান এবার বের করব। এই V এর মান হচ্ছে 200 লিটার আছে, কিন্তু লিটার রাখা যাবে না, মিটার কিউব বানাতে হবে। 200 × 10⁻³ হিসাব করে বলো P এর মান কত হবে, দ্রুত বলো। আচ্ছা, গুড, ভালো একটা কোশ্চেন বলছো। এইখানে এই সূত্রই যে ব্যবহার করতে হবে, এটা কেমনে বুঝবো? দেখো, তোমরা যে মান পাচ্ছ অনেক বড় একটা মান। আচ্ছা, যেটা তোমরা পেয়েছো বড় মান, তারা পেয়েছো প্যাসকেলে। প্যাসকেলকে তুমি এখন মেগাপ্যাসকেল বানাও, অর্থাৎ 10⁶ দিয়ে ভাগ করো। ভাগ করলে কত হয় বলো? 12.75। এই যে 12.75 প্রথমে পাওয়া প্যাসকেলে কত পাইছো দেখি? 12755, এই যে 12755,754 পয়েন্ট যেন কত, এত প্যাসকেল। এখন একে আমরা 10⁶ দিয়ে ভাগ করব, মানে 6 ঘর এদিকে চলে আসবে। এই যে হ্যাঁ, 12.75 মেগাপ্যাসকেল। এখন এই অঙ্কে বলে দেয়া আছে যে আমরা যে সিলিন্ডারটা ব্যবহার করছিলাম তা 250 মেগাপ্যাসকেল পর্যন্ত চাপ সহ্য করতে পারে। কত পর্যন্ত? 250 মেগাপ্যাসকেল পর্যন্ত চাপ সহ্য করতে পারে। ওইখানে আমরা পরিবেশে যে তাপমাত্রা দেখলাম 50 ডিগ্রি, তাতে মাত্র 12.75 মেগাপ্যাসকেল পর্যন্ত চাপ ক্রিয়েট হবে, আর সহ্য করতে পারবে 250। তাহলে আমরা যা সহ্য করতে পারবে তার চাইতে অনেক কম চাপ, অনেক কম চাপ ক্রিয়েট হবে। আর দ্যাটস ওয়াই এটা খুব নিরাপদেই থাকবে। বুঝতে পেরেছো কিনা? আর এক শিক্ষার্থী কমেন্ট করেছো, খুব চমৎকার একটি কমেন্ট, কিভাবে বুঝবো আমরা এই সূত্র ব্যবহার হবে। ওকে, দেখো ভালো করে বুঝো কিভাবে বুঝবো আমরা।
প্রথমত যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে ভাবতে হবে যে অঙ্কের যে ডেটা দেয়া আছে, মানে যা বলে দিচ্ছে অঙ্কে যে এইটা এটা 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 দিলাম আর আমি এটা চাই। মূলত যে কোনো অঙ্কের ক্ষেত্রে খুব বেসিক একটা কথা, কি দিল কি চাই তার উপর ভিত্তি করে আমাদেরকে সূত্রটা সিলেক্ট করতে হবে। তুমি দেখবা মোল, আয়তন, চাপ এই সবগুলা ব্যবহার করা যায় এমন একটা সূত্র, মানে মোল ব্যবহার করা যায় এমন একটা সূত্র কিন্তু PV = nRT। মোল, আয়তন, চাপ সবগুলো এখন পর্যন্ত তুমি যত সূত্র শিখেছো সেখান থেকে তুমি দেখবা যে এই ঘটনা এত আয়তন বিশিষ্ট একটা পাত্রে, তারপর এত তাপমাত্রায় এত মোল গ্যাস অ্যাকচুয়ালি কত চাপ ক্রিয়েট করতে পারে, যেটুক চাপ ক্রিয়েট করতে পারে আর যেটুক সহ্য করতে পারে এটার মধ্যে কম্পেয়ার করে ডিসাইড করতে হবে এই সিলিন্ডারটি নিরাপদ থাকবে নাকি নিরাপদ থাকবে না। বলো আইডিয়া পেয়েছো কিনা? এছাড়া অঙ্ক করতে করতে আরো এক্সপার্ট হলে বুঝতে পারবা। দ্রুত আমাকে জানাও ক্লিয়ার কিনা। দেখো এটা খুবই বেসিক একটা ম্যাথ, PV = nRT। দেখো আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে কি ভাবতে পারি, 20°C তাপমাত্রায় এত চাপে এত ভরের একটি গ্যাস এত আয়তন দখল করে আণবিক ভর বের করতে বলছে। তাহলে অঙ্ক পড়ার পর তোমাকে ভাবতে হবে কি দেয়া আছে এবং কি চাই, এবং যা দেয়া আছে এবং যা চাই এই উভয়গুলার মানে সমন্বয় করতে পারে এমন ফর্মুলা কোনটা। তো আমরা সবাই PV = nRT জানি, PV = nRT জানি, কিন্তু n মানেই তো আবার W/m, তাহলে PV = W/mRT। এখন এখানে একটা বড় ব্যাপার হচ্ছে তুমি r এর কোন একক বসাচ্ছ তার উপর ভিত্তি করে তোমাকে P এবং V কিন্তু চিন্তা করতে হবে। তুমি দেখো এটা দেয়া আছে মিলিমিটার পারদে আর এটা দেয়া আছে ml এ, তাহলে r এর কোন মান বসাবা, r এর যে মান বসাবা সে অনুযায়ী যে P দরকার এবং যে V দরকার ওই P এবং ওই V কে r এর মান অনুযায়ী তোমাকে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ আমরা তোমাদেরকে যে বুঝালাম যে r এর মান 8.314 হলে P হবে প্যাসকেল, V হবে মিটার কিউব, আর r এর মান 0.0821 হলে P হবে ATM এবং V হবে লিটার। এইটা তোমাকে অল টাইম মেনটেন করতে হবে, নাহলে উত্তর কিন্তু মিলবে না। এইভাবেই তুমি অঙ্কগুলো করতে পারবা। আচ্ছা এবার দেখো একটা ডিফারেন্ট টাইপের অঙ্ক দেখবো আমরা। বলছে 17°C তাপমাত্রায় এত চাপে এত ml অক্সিজেন গ্যাসকে পানির ওপর সংগ্রহ করা হলো। ভালো করে খেয়াল করো, 17°C তাপমাত্রায় এত চাপে এত ml অক্সিজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। তোমাদেরকে আমি গত বা প্রথম ক্লাসেই বলেছিলাম যে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গেলুসাক এদের যে সূত্রগুলা এগুলো শুধুমাত্র একটা গ্যাসের জন্য প্রযোজ্য। গ্যাসের মধ্যে যদি কঠিন বস্তু থাকে, গ্যাসের মধ্যে যদি তরল বস্তু থাকে তাহলে কিন্তু এটা হবে না, বা একটা গ্যাসের মধ্যে অন্য একটা গ্যাস থাকে তাও হবে না, কারণ গ্যাস মিশ্রণের আলাদা সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপনহার সূত্র। তাহলে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গেলুসাক এই সূত্রগুলোর মধ্যে একটা গ্যাসের মধ্যে অন্য কিছু থাকলে ওইটা কাউন্ট করা বা ওইটার হিসাব কিতাব এই সূত্র অনুযায়ী পারফেক্টলি আসবে না। তো এখন প্রবলেম হচ্ছে যে এই অঙ্কের মধ্যে বলছে যে এত তাপমাত্রায় এত চাপে এত ml কি গ্যাসকে, অক্সিজেন গ্যাসকে, অক্সিজেন গ্যাসকে সংগ্রহ করলো কার উপর, পানির উপর। তাহলে তো অক্সিজেন গ্যাসের মধ্যে পানি মিশিয়ে দিল, এটা মিশ্রণ হয়ে গেল। প্রমাণ তাপমাত্রা ও চাপে গ্যাসটির আয়তন ও ভর নির্ণয় করো। অঙ্কে আবার ভালো মানুষই করে জলীয় বাষ্পের চাপ দিয়ে দিছে, তার মানে পেঁচাইছে অঙ্কের মধ্যে, কিন্তু তাদের সমাধান তারা নিজেরাই দিয়ে দিছে। অর্থাৎ জলীয় বাষ্পের চাপ দেয়া আছে 3.25 কিলোপ্যাসকেল আর জলীয় বাষ্প সহ গ্যাসের চাপ হচ্ছে 105 কিলোপ্যাসকেল। তাহলে 105 থেকে 3.25 বাদ দিলে যেটা থাকে ওটাই হচ্ছে অক্সিজেন গ্যাসের চাপ। অর্থাৎ 105 হচ্ছে এমন একটি চাপ যেখানে জলীয় বাষ্প এবং অক্সিজেন দুইটার চাপই আছে। কিন্তু যদি আমরা জলীয় বাষ্প অক্সিজেন দুইটার চাপের মধ্য থেকে আমরা যদি শুধু জলীয় বাষ্পের চাপটা বাদ দিয়ে দেই তখন কিন্তু আমরা অক্সিজেন গ্যাসের চাপই পাবো। এজন্য দেখো P1 এর জায়গায় 105 রাখা হয় না, 105 থেকে জলীয় বাষ্পের চাপটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। P2 এর জায়গায় থাকবে প্রমাণ চাপ যেটা 101.325 প্যাসকেল, তাকে 1000 দিয়ে ভাগ করলে কিলো প্যাসকেল হয়। T1 ডিগ্রি কেলভিনে কনভার্ট করব, আর T2 প্রমাণ বলেছে তার মানে 273 কেলভিন। V1 হচ্ছে 600 ml, চাচ্ছে V2। এখন একজন শিক্ষার্থীর এর আগে যেমন কোশ্চেন করেছিল তুমি আবারও কোশ্চেন করতে পারো, আমি কিভাবে বুঝবো এখানে P1 V1/T1 = P2 V2/T2। অঙ্কের ডেটা বলে দিবে কি কি দেয়া আছে, কি কি চাই, সে অনুযায়ী তোমাকে সূত্র সিলেক্ট করতে হবে। তুমি এবার V2 পেয়ে গেলা, P1 V1/T1 = P2 V2/T2, এটা অ্যাপ্লাই করে V2 পেয়ে গেলা। এবার যে V2টা পাইলা ওই আয়তনকে এবার ভরে কনভার্ট করতে হবে। কিভাবে করবা? আমরা জানি 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন যদি 22.4 লিটার হয়, আবার 1 মোল অক্সিজেনের ভর কত, 32 গ্রাম। তাহলে আমি বলবো 22.4 × 10³ ml অক্সিজেন গ্যাসের ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে অতএব এত ml অক্সিজেনের ভর কত।
আমি একটা অঙ্ক হাতে কলমে করব, একটা অঙ্ক করে দেব যে অঙ্কটা স্টুডেন্টরা পারা উচিত, বাট অনেকেই অঙ্কটা কেন জানি ভুল করে। চলো আমরা একসাথে সবাই অঙ্কটা করব, কমেন্ট করে ইন্টারেক্টিভ থাকার চেষ্টা করে এই অঙ্কটা, এই টাইপের অঙ্কটা খেয়াল করে সবাই। বলছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে এত ml অক্সিজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিমিটার পারদ চাপে 100 ml কোনো গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। মানে আবারও একই ভেজাল গ্যাসের মধ্যে কিছু একটা মিশানো হয়েছে। ওই একই পরিমাণ গ্যাসকে শুষ্ক অবস্থায়, শুষ্ক অবস্থা মানে কি বলতো? নিশ্চয়ই পানিবিহীন অবস্থা। এসটিপিতে 92 ml আয়তন দখল করে। মানে যে গ্যাসটা এত তাপমাত্রায় এত চাপে 100 ml আয়তন দখল করছিল, যেখানে পানিও ছিল, ওই একই পরিমাণ গ্যাস ওই গ্যাসটাই যখন পানিবিহীন অবস্থায় আছে তখন এসটিপি অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এসটিপি অর্থ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার 92 ml আয়তন দখল করে। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত? খুবই ভালো কথা। আমরা এখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। কিন্তু যেহেতু এই P এর মধ্যে জলীয় বাষ্প আছে, প্রথম P1 এর মধ্যে জলীয় বাষ্প আছে, তাই আমরা এখানে P1 মাইনাস X বসাবো। কারণ আমরা তো জানি যে এখানে জলীয় বাষ্প সহ আছে। V1 আর T1 ইকুয়াল P2 কিন্তু শুষ্ক অবস্থায় V2 বাই T2। আমরা ফার্স্টে যেটা করবো, এটা কত নম্বর অঙ্ক? 42, অঙ্ক নাম্বার 42। তাহলে আমরা এখন P1 মাইনাস X, এই দেখো P1 মাইনাস X ইন্টু V1 এর মান কত? V1 এর মান 100 ml ভাগ T2 এর মান কত? 15 ডিগ্রি, না T1 এর মান কত? 15 ডিগ্রি। তাহলে 15 যোগ 273, তাহলে 288 কেলভিন ইকুয়াল P2 হচ্ছে এসটিপি বলছে। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এটা আমরা 760 মিলিমিটার ধরে নিলাম, 760, কারণ বাম দিকেরটাও মিলিমিটারে দেওয়া আছে। V2 এর মান বলছে এসটিপিতে এটা 92 ml আয়তন দখল করে, 92। আর T2 হচ্ছে 273 কেলভিন। খুব ভালো কথা, 273 কেলভিন। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে P1 মাইনাস X, এই মানটা বের করব। তাহলে কি হবে? 760 গুণ 92 গুণ 288, ওকে, ডিভাইডেড বাই 100 গুণ 273। তাহলে বা P1 মাইনাস X কত হয়? উত্তর বলো। P1 মাইনাস X কত হয়? 737.61। আচ্ছা, চমৎকার, 737.61 মিলিমিটার পার। আচ্ছা, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, এই গেল। এটা হচ্ছে এই মানটা 737, এই মানটা হচ্ছে জলীয় বাষ্প ছাড়া চাপ। আর জলীয় বাষ্প সহ চাপ কত হবে এটা অঙ্কে দেয়া ছিল। দেখো জলীয় বাষ্প সহ চাপ দেয়া আছে 750। তাহলে 750 মাইনাস X ইকুয়াল 737.61। তাহলে বা X ইকুয়াল, এখন এটা থেকে এটা বাদ দিলেই হবে। এই 750 মাইনাস 737.61, এক লাইন আমি কম লিখেছি, এখন বিয়োগ করলে যেটা হয় সেটা উত্তর। 12.39। হ্যাঁ, 12.39, চমৎকার, 12.39 উত্তর পেয়ে গেছি আমরা। এখন যে অঙ্কটা করলাম এটা 42, তোমরা 54 পর্যন্ত অঙ্ক ট্রাই করবে। প্রয়োজনে ম্যাথগুলো সময় নিয়ে সলভ করো, বাট ম্যাথ যত সলভ করবে তত তোমার এই অধ্যায়ের প্রস্তুতি ভালো হবে। ম্যাথ সলভ না করলে কোনো লাভ নেই আসলে। ম্যাথ আমি প্রয়োজনে 54 পর্যন্ত অঙ্ক করার ক্যাপাবিলিটি তোমাদের অর্জন হয়েছে। তারপর অনেক ভুল করবে, আস্তে আস্তে সবগুলো ম্যাথ অল্প অল্প করে প্রয়োজনে সলভ করব। একদিন না পারলে 2 দিনে সলভ করে দেবো তোমাদেরকে, কোনো অসুবিধা নাই। 2 দিন সলভ করার আমরা সময় দিব। ভালো করে প্রস্তুতি নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।